রেকর্ডেড অন হয়ে গেছে। তো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গেলে সবার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আমরা যে পড়ছি এই টপিকটা দিয়েই যে কোশ্চেন আসে সবসময় সেটা না, তার বাইরেও অনেক সময় কোশ্চেন চলে আসে। এবার সেই কোশ্চেনগুলো কি হয়, অ্যাকচুয়ালি ডাইনামিক কোশ্চেন। এবার ডাইনামিক কোশ্চেনের মধ্যে আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই আসবে সেগুলো। মানে কোনো একটা টপিক আসলো, সেই টপিকটা হয়তো সামহাউ রিলেটেড পলিটি বা ইকোনমিক্স, সেটাকেও আমরা কভার করে দেবো। জয়েন করছে অনেকে। ওকে, চলো। তো এইভাবে আমরা চলবো। আর প্রত্যেকটা টপিকের যতটা ডেসক্রিপশন দেওয়া দরকার ততটা ডেসক্রিপশন দেবো। আর এক্ষেত্রে অনেক একটু শুরুতে তোমাদের মনে হতে পারে জিনিসটা লেন্দি হয়ে যাচ্ছে, বাট এটা লাগবে, এটা দরকার পড়বে, না হলে ইন ফিউচার গিয়ে এটা সমস্যা আসবে। আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে দু রকমের টপিক হয়, ঠিক আছে? আজকে তুমি নতুন বলে তোমাকে বলে দিচ্ছি। একটা হচ্ছে স্ট্যাটিক টপিক, আর একটা হচ্ছে ডাইনামিক টপিক। স্ট্যাটিক টপিক আর ডাইনামিক টপিকের মধ্যে কি হচ্ছে, স্ট্যাটিক বলতে সেগুলোকে আমাদের সমস্ত কাজই মেমোরাইজ করতে হবে। ওকে। আর যেগুলো ডাইনামিক টপিক সেখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। মানে আজকে মনে করো একটা টপিক এখানে যেখানে আমি লিখে রেখেছি যে কেরালা টপ এমইই রেটিং অফ ন্যাশনাল পার্কস অ্যান্ড প্রোটেক্টেড এরিয়াস। তো এখান থেকে ন্যাশনাল পার্ক থেকে কোশ্চেন আসতে পারে, ন্যাশনাল পার্ক প্রোটেক্টেড এরিয়াস কি জিনিস সেখান থেকে কোশ্চেন আসতে পারে, এই স্পোর্টটা থেকেও কোশ্চেন আসতে পারে। তো এগুলো হচ্ছে ডাইনামিক টপিক। তো যেগুলো আমি এখানে কমপ্লিট করাচ্ছি সেগুলো সবই ডাইনামিক টপিক থাকবে। আর তার সঙ্গে যেগুলো স্ট্যাটিক টপিক আছে সেগুলো হচ্ছে তোমাদেরকে নিউজের যে আমি পিডিএফটা দেবো তার মধ্যে সমস্ত কিছু একসঙ্গে মেনশন করা থাকবে। তো কোনো জায়গায় সমস্যা হলে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? মেসেজ বলো বা এখানে মাইক অন করে বলা, যেভাবে হোক জিজ্ঞাসা করে নেবে, কোনো অসুবিধা হলে বলবে। তো দেখো স্যার আজকে, ওই বাজেট, স্যার ওই বাজেট ওই ইকোনমিক সার্ভে ওগুলো ওগুলো থেকেও তো দেখলাম যে এবারে এসছে। হ্যাঁ হ্যাঁ, ওই ওগুলো থেকেও কোশ্চেন ট্রেনিং, আসে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওগুলোও করতে হবে। আলটিমেটলি দেখো, বাজেট বা ইকোনমিক সার্ভে একটু লেন্দি জিনিস হয়, ঠিক আছে? সেটাকে আমরা একটা ক্লাসে কমপ্লিট করতে পারি না, সেটা দুটো ক্লাস লাগে। তো ওখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তুমি যদি তুমি ডাব্লিউবিসিএস দিয়েছো কোনোদিন? হ্যাঁ দিয়েছি। আচ্ছা, ডাব্লিউবিসিএস দিলে লাস্ট যে ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি কোশ্চেনটা ছিল সেখানে দেখবে প্রপার ইকোনমিক্স এর কোশ্চেন এসছে ইকোনমিক্স সার্ভে থেকে। ইকোনমিক্স পেপারের যে কোশ্চেন পুরোপুরি ইকোনমিক্স সার্ভে থেকে এসছে। এই জিনিসটা এখন ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। তো এগুলো করতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, আর তুমি যদি সিজিএল এর দেখো বা এবছর এনটিপিসি যারা দিয়ে এসছো তারা তো জানোই হ্যাঁ হ্যাঁ এনটিপিসিতে হ্যাঁ স্যার। এনটিপিসিতে ভরে ভরে কোশ্চেন আসছে। হুম হুম। ঠিক আছে, সেই জিনিসগুলো হয়েছে। ওয়ান লাইনার পড়লে হবে না। ওয়ান লাইন মনে করো এই যে সাম কেরালা টপ ডেমি, যে কোন স্টেট টপ করেছে এরকম ভাবেই আমরা সাধারণত আগে পড়েছি, কিন্তু সেই স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এবার সেই জন্য আমাদেরকে একটু স্ট্যান্ডার্ড বা ডেপথে গিয়ে পড়তে হবে। তো চলো আমি শুরু করছি আজকে ক্লাসটা। এক সেকেন্ড। আচ্ছা, ক্লাস শুরু হতে কোনো কোনো দিন ওই 5-7 মিনিট এদিক ওদিক হতে পারে, কারণ ওই আমাকে লিঙ্কটা জেনারেট করতে হয়। তো তো ওটা একটু ম্যানেজ করে নেবে, ঠিক আছে? তো এক্সট্রা যতটা টাইম লাগবে সেটা আমি দিয়ে দেবো, অসুবিধা হবে না। তো চলো সবাইকেই বলছি আজকের ক্লাসটা আমি শুরু করছি এখন। আজকের আমাদের ফার্স্ট টপিক দিয়েছে যে কেরালা টপ এমই রেটিং অফ ন্যাশনাল পার্কস অ্যান্ড প্রোটেক্টেড এরিয়াস। মানে ন্যাশনাল পার্ক এবং প্রোটেক্টেড এরিয়াস এর মধ্যে এটা র্যাঙ্ক করেছে। আচ্ছা, ন্যাশনাল পার্ক আর প্রোটেক্টেড এরিয়াস বলতে কি বোঝায়, এটা হচ্ছে সবার আগে আমাদের একটা কোশ্চেন। তো এটা হচ্ছে আমরা যদি বলি আহ, একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় ইইজেড। ইইজেড থেকে এই কনসেপ্ট এসছে। তো এনভায়রনমেন্ট বা এটাকে ইইজেডটাকে অনেক ক্ষেত্রে ইপিজেডও বলে। তো এর এর ফুল ফর্ম কি, এনভায়রনমেন্ট প্রোটেকশন জোন। মানে একটা মনে করো ন্যাশনাল পার্ক রয়েছে এবং তার চারিদিকে, এটা যদি ন্যাশনাল পার্ক হয় তো তার চারিদিকে 10 কিলোমিটার পর্যন্ত মানে এরিয়া, এদিকে 10 কিলোমিটার এদিকে 10 কিলোমিটার, এই এরিয়াটাকে বলা হয় ইপিজেড এরিয়ার মধ্যে পড়ছে। কেন এই এরিয়াটাকে ইপিজেড এরিয়ার মধ্যে ফেলে, কারণ যদি এই ন্যাশনাল পার্কের ভেতরে যত সমস্ত জীবজন্তুরা রয়েছে তারা যাতে কোনো রকম ভাবে মানুষের দ্বারা, হিউম্যান লাইফের দ্বারা কোনো রকমের অ্যাটাক, মানে আক্রমণ না করে হিউম্যান লাইফকে, বা হিউম্যান লাইফের দ্বারা তারাও যাতে কোনোভাবে কোনো কোনো আঘাত না পায়, সেই জন্য এটা করা হয়। এবং সেই ক্ষেত্রে কিছুদিন আগে আমাদের কাশ্মীরে একটা মানে ন্যাশনাল পার্ক রয়েছে, সেই ন্যাশনাল পার্কটাকে ইপিজেড এর আন্ডারে ফেলা হয়েছিল। এবং সেই ইপিজেডকে যারা কন্ট্রোল করছে সেই কন্ডাক্টেড বডিটা হচ্ছে এমওই এফসিসি, ঠিক আছে? এমওই এফসিসি। আচ্ছা, এই এমওই এফসিসির ফুল ফর্ম কি, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। আমি লিখে দিচ্ছি,
মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, এই বডিটা কি করে? এই বডিটা যে সমস্ত কাজ আছে যেগুলো আমাদের এই সমস্ত ন্যাশনাল পার্ককে নিয়ে, সেই কাজগুলোকে এই বডিটা কন্ট্রোল করে বা সমস্ত কিছু দেখভাল করে, এক কথা অ্যাডমিনিস্ট্রেশন সামলায়। এবং সেই বডিটাই এই কেরালাতে একটা যে ন্যাশনাল পার্ক রয়েছে, সেই ন্যাশনাল পার্কে এমই রেটিং দিয়েছে। এবং তার যে কোন ন্যাশনাল পার্ককে দিয়েছে সেটা হচ্ছে এরাভিকুলাম বলে যে ন্যাশনাল পার্কটা রয়েছে, সেটাই এখানে সব থেকে হাইয়েস্ট র্যাঙ্ক করেছে এবং সেই হিসাবে পেয়েছে। এবং এই যে র্যাঙ্কিংটা, এটা 20 থেকে 25 এই সালের মধ্যে আসে। তো এটা হচ্ছে 5 বছরে যেহেতু একবার, ঠিক আছে, 5 বছরে যেহেতু একবার আসে, তো এই রকম টপিক কিন্তু পরীক্ষার হলে তোমাদেরকে ইম্পর্টেন্ট হয়ে যায়। মানে এখান থেকে তোমাদেরকে কোশ্চেন আসতে পারে, যেহেতু 5 বছরে এই রিপোর্টটা একবার আসে, এটা বারবার রিপোর্ট আসে না। এবার এখান থেকে আর কি কি জিনিস আমাদেরকে জানতে হবে, যে কেরালায় কোন কোন ন্যাশনাল পার্ক রয়েছে। একটা তো আমরা জেনে গেলাম, ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এর সঙ্গে আর যে কটা ন্যাশনাল পার্ক রয়েছে সেটা হচ্ছে একটা যদি আমরা বলি সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালি কোথায় রয়েছে? সাইলেন্ট ভ্যালি মেনলি আমরা যদি দেখি, তাহলে আমাদের তামিলনাড়ু এবং কেরালা দুটোর যে জংশন পয়েন্ট, সেই জংশন পয়েন্টে রয়েছে সাইলেন্ট ভ্যালি। আরেকটা রয়েছে পেরিয়ার। পেরিয়ার সরাসরি, পেরিয়ারটা হচ্ছে পেরিয়ার নদীর ওপরেই রয়েছে, মানে নদীর ওপরে না, নদীর পাশে রয়েছে পেরিয়ার। আরেকটা হচ্ছে আনাইমুদি শোলা। আনাইমুদি শোলা, এই আনাইমুদি শোলা যেটা, এখানে এই শোলা হচ্ছে এক প্রকার ফরেস্ট। এই শোলা আমি যেটাকে মেনশন করছি, এই শোলা হচ্ছে এক প্রকার ফরেস্ট। এই শোলা ফরেস্ট মেনলি দেখা যায় ওয়েস্টার্ন ঘাটে। তো আনাইমুদি শোলা ন্যাশনাল পার্ক যেটা, সেটাও কিন্তু এই কেরালায় দেখা যায়। এবং কেরালার মধ্যে ওয়েস্টার্ন ঘাটও কিন্তু মানে অবস্থান করছে, মানে কেরালার মধ্যে ওয়েস্টার্ন ঘাটের যে রেঞ্জটা, সেটা লক্ষ্য করা যায়। এই কটা ন্যাশনাল পার্ক কিন্তু এখানে দেখা যায়। এই টপিক থেকে তোমাকে এই কটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। আর তোমার কিছু লাগবে না। স্কোরটা কত স্কোর করেছে, এটা সিজিএল এ আসার মতো কোশ্চেন। সিজিএল পার্সপেক্টিভে এই স্কোরটা লাগবে, যে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে বা কত পার্সেন্ট স্কোর করেছে। ক্লিয়ার টপিকটা? কোনো যদি ডাউট থাকে বলো। ওকে, ঠিক আছে, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করে নেবে। চলো, আমি তাহলে নেক্সট টপিকে মুভ করছি। এখানে নেক্সট টপিক দিয়েছে মসপি নিয়ে। আচ্ছা, আমার স্ক্রিনটা অ্যাকচুয়ালি শেয়ার করা আছে, তো যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? মাইক অন হলেও যদি হয়তো আমি কখনো মেসেজ দেখতে না পাই। তো নেক্সট দিয়েছে মসপি লঞ্চড জিওআই স্ট্যাটস। তো জিওআই স্ট্যাটস বলতে কি বোঝানো হচ্ছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেই স্ট্যাটস একটা মোবাইল অ্যাপ লঞ্চ করেছে, ঠিক আছে? এটা স্ট্যাটিস্টিক্স ডে দিন করা হয়েছে। তাহলে কোশ্চেন আসতে পারে, স্ট্যাটিস্টিক্স ডে কবে পালন করা হয়? অ্যান্সারটা হয়ে যাবে 29শে জুন স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয়। আচ্ছা, এই যে স্ট্যাটিস্টিক্স ডে যেহেতু, তাহলে আমরা কোন বডির সঙ্গে আসবো? যে হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। এই জিনিসটা কারা করে? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, ঠিক আছে? এটা এবার এই জিনিসটা, এই মসপি এই জিনিসটা কেন করছে? এটা হচ্ছে আমাদের একটা মানে চিন্তা ভাবনা, যে মসপি একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যাটস কেন করছে। মেনলি সবাই আমরা একটা জিনিস দেখেছি, গভর্নমেন্টের যত ডেটা থাকে, সেই সমস্ত ডেটা আমরা অ্যাক্সেস পাই না। এবং সহজে যাতে অ্যাক্সেস পাই এবং রিয়েল টাইম অফিসিয়াল ডেটা পাই, সেই জন্য কিন্তু এই জিনিসটা করা হচ্ছে। তাহলে এখানে কিন্তু অপশানে আসতে পারে যে জিওআই স্ট্যাটস তৈরি করার পেছনে কি কারণ ছিল, ঠিক আছে? এটা একটা কোশ্চেন আসতে পারে। আর একটা কি আসতে পারে, মসপির ফুল ফর্ম। মসপির ফুল ফর্ম কি? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, আমি মেনলি কি কাজ করব, আমি তোমাদেরকে পড়ানোর সঙ্গে সঙ্গে আমি যেটা করি সেটা হচ্ছে কোন কোন কোশ্চেন এখান থেকে আসতে পারে সেগুলোর একটা মানে হালকা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে পড়তে অন্তত সুবিধা হয়। কারণ এই নোটটা তো আমি দিয়ে দেবো, কিন্তু কিছু কিছু জিনিস বলে দিলে তোমাদেরও সুবিধা হবে। এবছরের থিম কি ছিল? 75 ইয়ার্স অফ ন্যাশনাল স্যাম্পল সার্ভে। এটা এই বছরের থিম ছিল।
এই থিমের উপরে বেস করে এই মসপি এই জিনিসটাকে লঞ্চ করেছে, মানে জিওআই স্ট্যাটস। এটা একটা মোবাইল অ্যাপ। আচ্ছা, রিসেন্ট কিন্তু 2-3টে মোবাইল অ্যাপ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা লঞ্চ করা হয়েছে। একটা রেল নিয়ে করা হয়েছে, সেটাও আজকে টপিকে রয়েছে, ঠিক আছে। আর একটা হয়েছে জিওআই স্ট্যাটস নিয়ে করা হয়েছে। আরো কিছু কিন্তু কাজ করা হয়েছে। এটা ক্লিয়ার তো? যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করবে। আমি নেক্সট টপিকে যাওয়ার আগে হোল্ড করছি, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করবে। স্যার ওই অ্যাপটা কিসের জন্য, মানে কিসের জন্য লঞ্চ করা হয়েছে? আচ্ছা অ্যাপটাতে কি আছে? আচ্ছা, জিওআই স্ট্যাটস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখো এখানে লেখা আছে, আমি মার্ক করছি। এখানে লেখা আছে রিয়েল অফার্স রিয়েল টাইম অফিসিয়াল ডেটা। মানে কি, তুমি আজকে মনে করো ইকোনমিক সার্ভের ডেটা খুঁজছো, তুমি গুগলে সার্চ করে কি পাবে সহজে ইকোনমিক সার্ভের ডেটা? তুমি ইকোনমিক ডেটার সার্ভে যখন ডেটা চাইছো, তুমি দেখবে গুগলে পাবে না সহজে। গুগলে যেটা রয়েছে হয়তো 2018 সালে বা 2019 সালে এরকম আছে। তোমার যেটা দরকার সেটাকে তুমি ইজিলি পাবে না, ইজিলি অ্যাক্সেস করতে পারবে না। এই অ্যাপটার মধ্যে সমস্ত স্ট্যাটিস্টিক্স যেটা থাকবে, আমাদের একটা মানে ইউপিএসসি তে একটা এক্সাম হয় যেটাকে বলে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস, ঠিক আছে, আইএসসি। সেই এক্সাম দিয়ে মেনলি যারা কাজ করে তারা হচ্ছে এই স্ট্যাটিস্টিক্স ডেটাগুলো তৈরি করে, এবং সেই ডেটাগুলো মানুষের হাতে পৌঁছানো দরকার। কারণ মানুষের হাতে যদি সেই ডেটাগুলো না পৌঁছায়, এখন ডেটার উপরে ভিত্তি করেই সমস্ত মানে আমাদের চিন্তা ভাবনা তো করতে হবে যে কোনটা কতটা কাজ করছে। আজকে মনে করো সামহাও কোনো একটা জায়গায় কেউ আমাদের ইনফ্লেশন ডেটাটাকে দেখতে চাইছে, তার কোনো একটা কাজে লাগবে। সেই ইনফ্লেশন ডেটা দেখার জন্য সে যদি এই অ্যাপটাতে যায়, অ্যাপটাতে গিয়ে জাস্ট ইনফ্লেশন ডেটা কোয়ার্টার সাজেস্ট মানে চেক করার ফলেই সঙ্গে সঙ্গে কিন্তু তাকে শো করে দেবে যে ইনফ্লেশন ডেটা এই কোয়ার্টারে কত রয়েছে। তাহলে তার কাজটা অনেকটা ইজি হয়ে গেল। বুঝতে পেরেছো? মেনলি হ্যাঁ স্যার। মেনলি মানুষের যাতে সুবিধা হয়, ঠিক আছে। গভর্নমেন্ট এই ধরনের অ্যাপ এখন লঞ্চ করছে কারণ ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম অনেকদিন হলো লঞ্চ হয়ে গেছে। মানুষ এতদিন শিখে গেছে কিভাবে কাজ করতে হয় যাতে কাজটা সুবিধা হয় করতে, আর কিছু না। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে খাড়াই ক্যামেল ইন গুজরাট ক্লাসিফাইজ অ্যাজ এন্ডেঞ্জার। আচ্ছা, এখানে খাড়াই ক্যামেল কি? খাড়াই ক্যামেল হচ্ছে একটা উট, ঠিক আছে। এই উটের বৈশিষ্ট্যটা কি? এরা হচ্ছে মেনলি সাঁতার কাটতে পারে, ঠিক আছে। কোথায়? ম্যানগ্রোভ এরিয়াতে। এবার ম্যানগ্রোভ এরিয়া ভারতের কোথায় কোথায় দেখা যায় যদি আমরা ম্যাপ অনুযায়ী দেখি, এটা ইন্ডিয়ার সাউথার্ন মানে পেনিনসুলার ইন্ডিয়ার ম্যাপ। তো সেখানে আমরা যদি ম্যানগ্রোভটাকে লক্ষ্য করি, পশ্চিমবঙ্গে পাবো এবং উড়িষ্যায় পাবো, যেখানে হচ্ছে আমাদের সুন্দরবন, এবং উড়িষ্যায় কি ভিতরকণিকা আর হচ্ছে শিমলিপালের এরিয়াটায় পাবো। তারপরে আমরা কোথায় পাবো? এই গুজরাট, ঠিক আছে, এই এরিয়াটায় পাবো, ঠিক আছে। এই দুটো এরিয়াতে কিন্তু সব থেকে বেশি ম্যানগ্রোভ দেখা যায়। তো এই ম্যানগ্রোভ এরিয়াতে এমনি, আর রাজস্থানে যদি আমরা যাই, রাজস্থানে আমরা থর মরুভূমি পেয়ে যাব, এই এরিয়াটা থর মরুভূমি। তো এখান থেকে যে সমস্ত উটরা মেনলি গুজরাট কচ্ছের দিকে আসে, রান আপ কচ্ছের দিকে আসে, তাদেরকে ম্যানগ্রোভ অরণ্য পার করতে হয়। এবং ম্যানগ্রোভ অরণ্যে জানো অনেক সময় মাঝে মাঝে জোয়ার চলে আসে এবং প্রচুর জল উঠে যায়। তো সেইরকম ধরনের উট দরকার যারা সেই জায়গাটাকে পার করতে পারে। তো সেই উটটা হচ্ছে সুইমিংও করতে পারে। তো সেই উটটার নাম হচ্ছে খাড়াই ক্যামেল। এবার মানে ক্যামেল কেন নাম? এই জায়গাগুলোকে অ্যাকচুয়ালি কি বলা হয়? খাড়ি বলা হয়। রন অফ কচ্ছ, কচ্ছের বাংলা অর্থ আমরা বাংলাতে কি বলি? কচ্ছের রন বা কচ্ছের খাড়ি বলি তো। এই জায়গাটাকে তো খাড়ি বলা হয়। আচ্ছা, কালারটা চেঞ্জ করতে হবে, নাহলে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটাকে তো খাড়ি বলা হয়, ঠিক আছে। এই জায়গাটাকে, তো এই জায়গাটাতে যে ক্যামেলটা দেখা যায় সেটা হচ্ছে খাড়াই ক্যামেল, মানে খাড়াই ক্যামেল। তো এই ক্যামেলটা মেনলি মানে কোন স্টেটে চলে গেছে? এন্ডেঞ্জার্ড স্টেটে চলে গেছে। আচ্ছা, এন্ডেঞ্জার্ড স্টেট বলতে কি বোঝানো হচ্ছে? যদি আমরা আইইউসিএন বলি, আইইউসিএন এর নাম নিশ্চয়ই শুনেছো। আইইউসিএন এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার। আমি লিখে দিচ্ছি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ এই বডিটা কি কাজ করে? আইইউসিএন কি কাজ করে? আইইউসিএন এর মেন কাজ হচ্ছে যত যত এই সমস্ত মানে প্রাণী রয়েছে যারা মানে ভারতে রয়েছে বা পৃথিবীতে রয়েছে, তাদের সংখ্যা কত এবং তারা কোন স্টেটে রয়েছে তারা বিলং করে, মানে তারা নির্ণয় করে। আচ্ছা, স্টেট বলতে এখানে অনেকগুলো স্টেট বলা হয়, ঠিক আছে। স্টেট বলতে একটা স্টেট আছে এক্সটিংক্ট বলে, একটা স্টেট আছে এক্সটিংক্ট। এক্সটিংক্ট বলতে যাদেরকে আর পাওয়াই যায় না, ঠিক
ঠিক আছে। এক্সটিংক্ট ইন ওয়াইল্ড, যারা আস্তে আস্তে বিলুপ্তের পথে যাচ্ছে। ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড, মানে যাদেরকে মানে লাস্ট আর কিছু প্রজাতি বাকি আছে, ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড, ঠিক আছে। ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড, যারা যারা লাস্ট কিছু প্রজাতি বাকি আছে। আর তারপরে আসে এনডেঞ্জার্ড। তো এই যে এন্ডেঞ্জার্ডে, এই এন্ডেঞ্জার্ডের মধ্যে রেখেছে খাড়াই ক্যামেলকে, যে এই স্টেটের মধ্যে বিলং করছে এবং আস্তে আস্তে তাদের সংখ্যা কমে যাচ্ছে। তো এরা কিসের জন্য মেনলি সমস্যা হচ্ছে? এদের সমস্যা হচ্ছে সল্ট প্যান ইনক্রোম্যান্টেসের দ্বারা, ঠিক আছে। এখানে একটা প্রবলেম হয়, যেখানে লবণের পরিমাণ, জলে লবণের পরিমাণ অত্যাধিক বেড়ে যাওয়ার জন্য এই জিনিসটা হয়। তো সেই জন্য তাদের আস্তে আস্তে প্রজাতি আস্তে আস্তে কিন্তু কম হয়ে যাচ্ছে। ক্লিয়ার তো? ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের টপিক হচ্ছে ফিফাস ফুটবল ফর স্কুল। আচ্ছা, এই প্রোগ্রামটা একটা ইমপ্লিমেন্ট করা হয়েছে ইন্ডিয়াতে। আচ্ছা, নিশ্চয়ই শুনেছো এর আগে সবাই যে ফিফা ফুটবল একটা অর্গানাইজেশন, ঠিক আছে। সেই ফুটবল অর্গানাইজেশন কি করে, সারা পৃথিবী জুড়ে যে ওয়ার্ল্ড কাপ হয় ফুটবলের, ঠিক আছে, সেগুলোকে বা অন্যান্য যে সমস্ত ফুটবল রিলেটেড খেলা আছে সেগুলোকে রেগুলেট করে। এবার এই বডিটা ফিফাস ফর স্কুল, স্কুল বলতে শুনেই বুঝতে পারছো যে বাচ্চাদের রিলেটেড একটা জিনিস। তো এর মেনলি লক্ষ্য হচ্ছে এডুকেট করা অ্যান্ড ডেভেলপ করা, প্রমোট ফুটবল এবং স্টুডেন্টস, যাতে স্টুডেন্টসরা ফুটবল খেলা সম্পর্কে জানতে চায় এবং শিখতে চায়, সেই জন্য। এবার এটা কেন করা হচ্ছে? ভারতে সাধারণত ক্রিকেট খেলার একটা রমরমা লক্ষ্য করা যায়, কিন্তু ফুটবল খেলার যে ক্রেজটা সেটা ভারতে কিন্তু কম। এবার যাতে আস্তে আস্তে মানুষ ফুটবল খেলার প্রতি ন্যাক বাড়ে এবং অনেক মানুষ যাতে ফুটবল খেলায় নিজেকে যুক্ত করতে পারে, সেই জন্য এটা করা হচ্ছে। কার সঙ্গে কোলাবোরেশনে করা হচ্ছে? ইউনেস্কোর মানে মেনলি বিভিন্ন কাজ আছে, এর মধ্যে একটা বডি আছে ইউনিসেফ, যারা সাধারণত এই বাচ্চা বা স্টুডেন্টস এদেরকে নিয়ে কাজ করে। এটা কোথায় করা হয়েছে? পিএমএসসি কেন্দ্রীয় বিদ্যালয়, ফোর্ট উইলিয়াম, কলকাতায় যে পিএমএসসি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, কেবি যেটা, সেখানে এটা করা হয়েছে। তো আমাদের এখান থেকে জানতে হবে যে কোন স্টেটে করা হয়েছে। এটা যদি আসতে পারে যে ফিফার ফুটবল ফর স্কুল এই প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট হয়েছে কোন স্টেটে ইমপ্লিমেন্ট হয়েছে? অ্যান্সার হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের কলকাতায়। যদি বলে কোন স্কুল, তাহলে ফোর্ট উইলিয়াম এ যে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে সেখানে। এবার এটা ছাড়াও আমাদেরকে কিছু ইনফরমেশন এখান থেকে জানতে হবে, যেমন হচ্ছে ফিফার হেডকোয়ার্টার কবে কত সালে তৈরি হয়েছিল, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো সেগুলো আমি লিখে দিচ্ছি নিচে। স্যার এইটাই ফার্স্ট আমাদের এই কলকাতাতেই ফার্স্ট এটা চালু হলো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিফার এই যে স্কুল ফর মানে, দাঁড়াও এক সেকেন্ড, এই যে ফিফার হচ্ছে F4S বা ফিফা ফুটবল ফর স্কুলস, এটা প্রথম চালু হলো ভারতের কলকাতাতে, ঠিক আছে। একদমই ঠিক বলেছো। তো এখানে কি কি কোশ্চেন আমাদেরকে এক্সট্রা জানতে হবে, যেমন ফিফা বোর্ডটা কত সালে তৈরি হয়? এর স্ট্যাবলিশড হয় 1904 সালে। 1904 সালে ফিফা বোর্ডটা তৈরি হয়। আচ্ছা, যদি কোশ্চেন দেয় ফিফা বোর্ড যখন তৈরি হয় সেই সময় গভর্নর জেনারেল কে ছিল, এই কোশ্চেনটাও চলে আসতে পারে। সেই সময় এটা নিশ্চয়ই সবাই জানো, লর্ড কার্জন ছিল সেই সময় গভর্নর জেনারেল। যদি এরকম কোশ্চেন আসবে না এটাই আশা করছি, কিন্তু রেলের কোশ্চেনে এইরকম ক্রিটিক্যালি কোশ্চেন দেয়, কারণ ওরা জাস্ট জানতে চাইছে তুমি এই সালটা জানো কি। যদি এই সালটা জানো তাহলে তুমি লর্ড কার্জন 1905-এর সঙ্গে ইন্টারলিঙ্ক করে দেবে। তো এইরকম কোশ্চেন মাঝে মাঝে দেয়। ওকে, এবার এই হেডকোয়ার্টার কোথায়? ফিফার হেডকোয়ার্টার কোথায়? ফিফার হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ড। এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ড। এবার যখন হেডকোয়ার্টার অবধি চলে যায় ওরা, তারপরে ওদের আরেকটা কোশ্চেনের ডাইমেনশন থাকে, যেটা হচ্ছে ফিফার যে মেন্স ওয়ার্ল্ড কাপ সেটা অনুষ্ঠিত হবে কোন কোন কান্ট্রিতে, ওমেন্স ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে কোন কোন কান্ট্রিতে। তো আমি মেন্স আর ওমেন্স দুটোকে আলাদাভাবে করে দিচ্ছি। মেন্স ওয়ার্ল্ড কাপ যদি আমরা বলি 2026-এ অনুষ্ঠিত হবে কোথায়? ইউএসএ তে, তার সঙ্গে কানাডাতে আর মেক্সিকোতে। কিন্তু ওরা 2026 এত কাছাকাছি সাল ওরা দেয় না, ওরা দেয় তার থেকে একটু দূরে, যেমন 2030-এরটা 2034-এরটা, এটা আমাদেরকে বেশি করে জানতে হবে। আচ্ছা, এনটিপিসি এক্সাম দিয়েছো তো প্রিয়াঙ্কা? হ্যাঁ স্যার দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা হবে না। স্পেন, পর্তুগাল, ঠিক আছে, এই কান্ট্রিগুলোতে মানে অনুষ্ঠিত হবে 2030-এ। আর 2034-এ অনুষ্ঠিত হবে সৌদি আরবিয়া, ঠিক
ঠিক আছে? তো এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা বেশি, যতটা আমার মনে হচ্ছে নলেজ থেকে 2034 সালটা থেকে কোশ্চেন আসতে পারে। কেন এই সালটা ম্যাটার করছে? কারণ ভারত এখন যে সমস্ত কাজ করছে ভারতের, সেগুলো কিন্তু দেখবে মিডল ইস্ট কান্ট্রির উপরে বেস করে ভারতের অনেক কাজ চলছে। তো সৌদি আরবিয়া একমাত্র মিডল ইস্ট কান্ট্রি 2026টা আসতো কোশ্চেন, যদি মানে এখন 2022 সাল হতো, বাট আমরা এখন 2025-এ বিলং করছি। যদি একদম রিসেন্ট কোশ্চেন তোলে এনটিপিসি যেটা তুলেছিল এবছরই, এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সও তুলেছিল এনটিপিসির পরীক্ষায়, তো সেরকম